ইউটিউবের পর দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার স্পটিফাইতেও। স্ক্রিন অফ রেখে গল্প শোনার জন্য এখনই ফলো করুন আমাদের স্পটিফাইতে, যেখানে থাকবে দুর্দান্ত কিছু গল্প। তাহলে চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। লিংক নিচে ডেসক্রিপশনে। ওই জানলার ওখানে ওটা কিসের ছায়া? মানুষের? বাইরে থেকে আসা সামান্য আলোতে ঘরের জানলার কাজটা খুব হালকাভাবে বোঝা যাচ্ছে। ত্রৈলোক্যের আচমকা নজরে এলো একটা ছায়া মূর্তি, সেখানে যেন ঘুর ঘুর করছে। তখন সে খুব সাহস করে উচ্ছ্বসিত হয়ে ভূত দেখার কথা মজা করে বললেও বাস্তবিকেই এখন তার গলা ভয়ে কাঠ হয়ে গিয়েছে। গলা দিয়ে তার কোনো স্বরই বেরোচ্ছে না। জানলার কাছেই একটা কৌচের উপর ত্রৈলোক্যনাথ নিজের জামা কাপড়ে রেখে বন্ধুর দেওয়া একটা কাপড় পরেছিল। তার জামা কাপড়ের সঙ্গে সেই পান্নার আংটি খানাও রাখা আছে। ত্রৈলোক্যর মনে হলো সেই ছায়ামূর্তি যেন ঝুঁকে পড়ে সেই আংটিটাকেই এক দৃষ্টে পরখ করছে। এবারে আর কোনো সন্দেহই নেই যে ত্রৈলোক্য সত্যি সত্যি একটা দেহমূর্তি দেখছে। কিন্তু তা কি শরীরই না অশরীরই? ত্রৈলোক্য যেন এতক্ষণে পাথরের মতন নিশ্চল হয়ে গিয়েছে। চাঁদ থেকে মেঘের আবরণ খানিক সরিয়ে গিয়েছে। খুব অল্প হলেও জানলার কাজটা আরেকটু দৃশ্যত হলো। ত্রৈলোক্য দেখল সেই ছায়ামূর্তির মাথায় একটা জরির টুপি। হরিসাধনের মুখে সে শুনেছিল তার বাবা নাকি জরির টুপি পরতে খুব পছন্দ করতেন। সবসময় পশ্চিম দেশীয় মানুষদের মতন সাজসজ্জাও করতেন। তাহলে কি ওটা হরির বাবার প্রেতমূর্তি? তিনি তো সব মূল্যবান পাথর সংগ্রহ করতেন, আর তার জন্য কি তিনি আমার পান্নার আংটিটার দিকে অমন করে তাকিয়ে আছেন? গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প দারোগা প্রিয়নাথের গল্প মানিক চোর অবলম্বনে ত্রৈলোক্য। এর আগেও বেশ কিছু দারোগা প্রিয়নাথের গল্প আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সাংখ্য। গল্পের আর্টওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভাষান্তরে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প ত্রৈলোক্য। নমস্কার, আমি প্রিয়নাথ, আপনাদের দারোগা প্রিয়নাথ। এবার আমার নানান কাহিনী তো আপনারা আগেই শুনেছেন, তবে আজ আমার নিজের কাহিনী নয়, বরং আমারই এক বন্ধু ত্রৈলোক্যের কাহিনী বলবো। না, এই ত্রৈলোক্য সেই ত্রৈলোক্য না। ইনি হলেন অন্য আরেক ত্রৈলোক্য। তবে এই ত্রৈলোক্য কোনো অপরাধী নন, ইনি একজন প্রখ্যাত গোয়েন্দা। আচ্ছা, অনেক বকে ফেললাম, এবার আসল ঘটনাটা তাহলে বলি। বেলা গড়িয়ে এখন প্রায় মধ্য দুপুর। চারিদিকে খাঁ খাঁ রোদ্দুর। পরিষ্কার মেঘমুক্ত আকাশ থেকে যেন আগুনের হলকা বিচ্ছুরিত হচ্ছে। শনশন শব্দে বয়ে চলা গরম বাতাস নিমেষে গায়ের জ্বালা ধরিয়ে দিচ্ছে। হাওয়ার দাপটে
ধুলোবালিগুলো এমনভাবে কুণ্ডলি পাকিয়ে এদিক ওদিক আছড়ে পড়ছে যে ভয়ে কোনো মানুষজন বেরোনো তো দূরস্থ, পশু পাখিও চোখে পড়ছে না। সময়টা বসন্তকাল হলেও এই বিষমপুর গ্রামের চারপাশের পরিবেশটা কেমন যেন ম্রিয়মান। অনেক দূর পথ দিয়ে একজন অশ্বারোহী ধীরে ধীরে গ্রামের পথ দিয়ে এগিয়ে আসছে। হাজারীবাগ জেলার অন্তর্গত এই বিষমপুর একটা গণ্ড গ্রাম। গ্রামটা নেহাত ছোট না হলেও লোকবসতি নিতান্তই অল্প। এই গ্রামের জমিদারের নাম তারাপদ বোস। অশ্বারোহী যুবকটা দেখতে বেশ সুপুরুষ, সভ্য এবং মার্জিত। বয়স খুব বেশি হলে ওই বছর 30 হবে, তবে সারা শরীর তার ঘামে ভেজা। দেখলেই বোঝা যায় বহু দূর থেকে ঘোড়া চালিয়ে সে আসছে। লোকটার মতন তার ঘোড়াটাও ভীষণ সুন্দর। বেচারা প্রাণীটার ঘন ঘন নিঃশ্বাস ফেলা দেখে বোঝাই যাচ্ছে সেও বড়ই ক্লান্ত। লোকটা এবারে একটা প্রাসাদ সম বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ঘোড়া থেকে এক লাফে নেমে এগিয়ে গেল সেই দিকে। তার মুখের ম্লান ভাবটা কেটে গিয়ে খানিক প্রশান্তির হাসি ফুটে উঠেছে। ঘোড়াটার গায়ে একবার হাত বুলিয়ে সে লাগামটা পুড়িয়ে দিল। বাড়িটার একদম কাছাকাছি আসতেই সে দেখল পাশের 3 দিকে বিরাট একটা উদ্যান, সামনেই বিস্তীর্ণ খেলার মাঠ। বাড়ির উত্তর থেকে পূর্বে অনেক বড় বড় আম, কাঁঠাল, নারকেল গাছ। পশ্চিমে নানা রকমের শাকসবজি ফলে আছে। দক্ষিণের মাঠে বাহারি ফুল গাছ। বাড়ির সদরের কাছে এসে দাঁড়াতেই লোকটা বুঝল দরজাটা তালা বন্ধ। অবাক হয়ে ইতিগতি তাকালো সে। চোখে পড়ল ওই দূরে উদ্যানের মধ্যে এক বৃদ্ধ মতন লোক গাছগাছালির পরিচর্যায় তখন ব্যস্ত। লোকটা এক ছুটে চলে গেল তার কাছে। একটু গলা খাঁকড়ে মৃদুভাবে জিজ্ঞেস করল, বলছি হরিসাধন বাবু কি বাড়িতে আছেন? বাড়িতেই আছে। কর্তা বাবুর মৃত্যুর পর তিনি সবসময় বাড়িতেই থাকেন। একবার তাকে খবর দিতে পারবেন? বলবেন ত্রৈলোক্যবাবু দেখা করতে এসেছেন। দ্বিরুক্তি না করে বৃদ্ধটি তৎক্ষণাৎ তার প্রাসাদ সম বাড়ির তালাবন্ধ দরজাটি খুলে ভিতরে চলে গেলেন। বৃদ্ধটি অন্তর্হিত হতেই লোকটি এবারে বাড়িটার দিকে ভালো করে তাকালো। আপন মনে বিড়বিড় করে বলে চলল, এত বড় বাড়ি অথচ তার এমন করুণ দশা। ওই উদ্যান, ওই মাঠ, সবের অবস্থায় তো দেখছি ভীষণ খারাপ। আমি তো শুনেছিলাম হরিসাধনের বাবা খুব ধনী মানুষ ছিলেন। বাবার মৃত্যুর পর সেই তো এই বিশাল সম্পত্তির মালিক। তাহলে কেন সে এই বাড়িটার মেরামতির ব্যবস্থা করেনি? চারপাশটা এমন শ্রীহীন অবস্থায় ফেলে রাখার কি কোনো মানে হয়? কি জানি কি ব্যাপার। এই যে শুনছেন ত্রৈলোক্য বাবু, আপনি ভিতরে আসুন। বৃদ্ধের ডাক শুনে লোকটা এগিয়ে এসে বাড়ির ভেতর ঢুকল। বৃদ্ধটি দরজা বন্ধ করে তার পিছন পিছন আসছেন। বাড়িটার ভেতরের অবস্থা বাইরের থেকেও আরো বেশি শোচনীয়। নিচে অনেকগুলো ঘর থাকলেও প্রায় সবগুলোই ব্যবহারের অভাবে কঙ্কালসার দশায় গিয়ে দাঁড়িয়েছে। এখন যে সিঁড়ি দিয়ে ওরা দুজন দোতলায় উঠছে তার স্থানে স্থানে ভাঙন ধরেছে, দেওয়ালগুলো ভগ্নপ্রায়। বৃদ্ধটি দোতলায় একটা ঘরের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। ত্রৈলোক্যের দিকে তাকিয়ে বলল, আপনি ভেতরে যান, বাবু এই ঘরেই আছেন। হ্যাঁ। বৃদ্ধের কথা শুনে লোকটা ভেতরে ঢুকল। দেখল হরিসাধন একটা নরম গদির ওপর বসে বই পড়ছে। আগন্তুককে ঢুকতে দেখে
সে চোখ তুলে চাইতেই তার সমস্ত মুখে উচ্ছ্বাসের এক হাসি ফুটে উঠল। আরে তিলক যে এসেছিস তুই? আরে আমাকে তবে তোর মনে পড়েছে? হ্যাঁ, এই কেমন করে আমার সন্ধান পেলি রে? ত্রৈলোক্যকে দেখে হরিসাধনের মনে যেন আজ খুশির বাঁধ ভেঙে গিয়েছে। সে ছোট শিশুদের মতন উত্তেজিত হয়ে অতিথির হাত ধরে টেনে নিয়ে এসে গদির ওপর বসিয়ে নিজে আয়েশ করে তার পাশে বসল। আসলে শিকার এসেছিলাম, ফেরবার সময় এই পথ দিয়ে যেতে ইচ্ছে হলো। পশ্চিমে যখন তোর সঙ্গে শেষ দেখা তখন তো বলেছিলি শীঘ্রই ফিরবি, তাই একবার তোদের কাছারি বাড়ি থেকে গিয়েছিলাম, আর সেখান থেকেই তোর এই সন্ধান পেলাম। ও হ্যাঁ, তবে তো আমার সব দুর্দশার কথাই শুনেছিস। হ্যাঁ ভাই, তোর বাবা গত হয়েছেন শুনে খুব খারাপ লেগেছিল। শুধু এইটুকুই শুনেছিস? তোর কলার শটটা তো আমার ভালো লাগছে না। অন্য কিছু হয়েছে নাকি? বলছি, শুনেই দেখ, ওর থেকেও আর কোনো খারাপ অবস্থা হতে পারে কি না। আচ্ছা বল, আমি সব শুনবো। সেসব পরে হচ্ছে, আগে বল এখানে আজ থাকবি তো রে? সেই জন্যই তো এখানে এসেছি। আচ্ছা, তো সেই চাকরটা কই? আমার ঘোড়াটা কিন্তু বাইরে আছে। আর চাকর? হ্যাঁ, এখন তো ওই মাত্র দুজন চাকরই আছে, এক বুড়ো মালি আর সেই পুরাতন মাধা। বাকি সবাইকে জবাব দিয়ে দিয়েছি। বলবো সব সময় হলে বলবো তোকে। তবে মাথা আছে শুনে নিশ্চিন্ত হলাম আর কি। ও তো এমন কোনো কাজ নেই যা পারে না। মামুনের ছেলে বটে, কিন্তু গায়ে অসুরের বল। হ্যাঁ, তা ঠিকই বলেছিস। দাঁড়া, তুই বস, আমি ডাকছি ওকে। ওরে মাধা, কই গেলি রে? একবার তুই এদিকে আয় তো। আসছি বাবু। হ্যাঁ বাবু, বলে। শোন, বাইরে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, ওখানে তিলকের ঘোড়া। তোকে দায়িত্ব দিলুম, ঘোড়াটাকে খুব যত্নে রাখবি, চোখে রাখবি। আর এখনকার মতন তাড়াতাড়ি গিয়ে তিলকের খাবার দাবারের বন্দোবস্ত করতো। মাধা নামের ভৃত্যটি ত্রৈলোক্যকে খুব ভালোভাবেই চিনত। হরিসাধন যখন পশ্চিমে গিয়েছিল, মাধা তার সঙ্গেই ছিল। ত্রৈলোক্যনাথ সেখানে হরিসাধনের বাড়ির কাছেই থাকত। মাধা ত্রৈলোক্যকে তখন থেকেই বেশ শ্রদ্ধা ভক্তি করে। সে তো খুব ভালো কথা। আমি এক্ষুনি যাচ্ছি বাবু, এক্ষুনি ওনার ঘোরার ব্যবস্থা করছি, খাবার দাবার নিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ। ত্রৈলোক্যনাথ জাতে ব্রাহ্মণ হলেও শূদ্র বংশভূত বন্ধুটির বাড়িতে উঠতে বসতে কিংবা খেতে বিন্দুমাত্র নারাজ নয়। পশ্চিমে থাকতে হরিসাধনের বাড়িতে তার নিত্যদিনের যাতায়াত ওঠা বসা লেগেই থাকত। আর সেই অল্প বয়স থেকেই হরিসাধন আর ত্রৈলোক্যনাথ একে অপরের পরিচিত। দুজনই সমবয়স্ক, সমান অবস্থাপন্ন, তাই দুজন বন্ধুর মধ্যে ছিল ভীষণ ভাব। বড় তৃপ্তি করে খেলাম রে হরি। রান্নাটা বড় ভালো হয়েছিল। কতদিন পর সে আবার একই স্বাদ পেলাম। আহা, কই আর ভালো মতন আয়োজন করতে পারলাম রে, যতটুকু সাধ্যে কুলোয় এখন ততটুকুই আর কি। ত্রৈলোক্যনাথ হরিসাধনের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে সেই ঘরে গদির ওপর আয়েশ করে গুছিয়ে বসতে বসতে এ কথাগুলো বলছিল। তারপর শুরু হলো দুই বন্ধুর মধ্যে খোশ গল্প। এ কথা সে কথা বলার পর হরিসাধন বলে উঠল, জানিস তিলক, আর 1 মাস পরে এখানে এলে তুই আমার আর দেখা পেতিস না। আমার সব সম্পত্তি বন্ধক রাখা আছে, আগামী 1 মাসে ছাড়াতে না পারলে সবই বিক্রি হয়ে যাবে। এসব এসব তুই কি বলছিস হরি? তোদের এত অগাধ সম্পত্তি ছিল, তোর বাবাও তো শুনেছি খুব ভালো মানুষ ছিলেন, আর উনি সম্পত্তি নিয়ে নয় ছয় করবেন সে তো হতেও পারে না। তুই তো বলেওছিলিস যে তুই একটাই তার বাতিক ছিল, চড়ানগদের বিনিময়ে হলেও নানা রকম ওই রত্ন সংগ্রহ করা আর কি। তোদের কাছে তো সেরকম অনেক দামি টামি পাথরও ছিল, তা সেসব বিক্রি করেও তো অবস্থা ফেরানো যায়। আশা করি সেগুলো অন্তত পক্ষে তোর কাছে আছে। না রে, সেগুলোই তো কাল হয়ে দাঁড়ালো তিলক। ওসবের জন্যই তো বাবা প্রাণখানি হারালেন। রত্নগুলো
চুরি গেছে ভাই, একটাও আর নাই, একটাও না। এসব কি বলছিস? আমি তো ভাবতেও পারছি না। মানে মানে পুলিশে খবর দিয়েছিস? তারা কোনো কিনারা করতে পারেননি? আর পুলিশ, ওরাও আর কই কি পারলো। একেবারেই হাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ওই একরকম তাই বলতে পারিস। তা তোর বাবা মারা গেলেন কি করে? তুই তো জানিস তিলক, বাবার ওই রত্নগুলোর প্রতি কেমন অমুক টান ছিল। সেগুলো এভাবে চুরি হয়ে যাওয়াতে উনি জানিস প্রচণ্ড আঘাত পেলেন। সেই শোক আর সামলে উঠতে পারলেন না। কিছুদিনের মধ্যেই গঙ্গা গঙ্গা লাভ করলেন। কথাগুলো বলতে বলতে হরিসাধন আর নিজেকে সামলাতে পারল না, ছড়ছড় করে কেঁদে ফেলল। একে তো বাবার শোক, তার উপর আসন্ন মহা বিপদ খাঁড়ার মতো মাথার উপর ঝুলছে। একটা মানুষ কাহা তো কার সহ্য করতে পারে? ঠিক এমন সময় ঘরে ঢুকলো মাথা। তার হাতে সোনা বাঁধানো দুটো সুদৃশ্য হুঁকা। হুঁকো থেকে সুবাসিত তামাকের গন্ধে গোটা ঘর মম করে উঠল। বাবু, ও ও ও ও এনেছিস? রাখ ওগুলো। হ্যাঁ হ্যাঁ, এখানেই রাখ। তা তা হ্যাঁ রে মাধা, তিলক তিলক শোবে কোথায়? তেমন জুৎসই ঘর তো নেই যে ওকে আরাম করে শুতো দেব। হরিসাধনের কথা শুনে মাথা নিচু করে চুপ করে থাকলো। সে বিলক্ষণ জানে তার মনিব ভুল কিছু বলেনি। ইয়ে মানে আচ্ছা আচ্ছা, থাক তবে। আমরা দুজন বন্ধু বরং আজ এই একই ঘরে একসঙ্গেই শোবো। মাধা, তুই আর একটা ভালো বিছানার বন্দোবস্ত করতো। আঁকে বাবু। না না, এই এক ঘরই আবার কেন? না মানে তোর তো একটু অসুবিধা হবে। তাছাড়া এত বড় বাড়িতে এই একটা ছাড়া আর শোবার ঘর নেই, সেটা তো বড় অদ্ভুত শোনাচ্ছে। নিজেই তো বাড়ির অবস্থা, ঘরদোরের অবস্থা দেখলি। যদিও আরেকখানা ভালো ঘর আছে, কিন্তু ওখানে তুই থাকিস সেটা আমার একদম ইচ্ছে নেই। কেন? সে ঘরে কি? ও ঘরেই আমার বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওটা ওনার শোভার ঘর ছিল। তবে তো আমি সেই ঘরেই থাকবো। ভাই, তুই আর অমত করিস না। আসলে এখানকার সকলে বলে ও ঘরে নাকি ভূত আছে। কি? ভূত? ভালোই তো, এতদিন পর একটা ভূতের সঙ্গে আলাপ হবে। কিন্তু ও ঘর যে অনেক দিন ধরেই বন্ধ পড়ে আছে, থাকার মতন উপযোগী এখন নয়। সে শোবার তো এখনো ঢের দেরি। ফের মধ্যে মোটামুটি উপযোগী করে দিলেই হলো। আমারও তো আয়েস করে না শুলেও চলে। ত্রৈলোক্যকে হরিসাধন অনেক করে বোঝালো, কিন্তু তাতে কোনো লাভই হলো না। ত্রৈলোক্য নিজের কথাতেই টিকে থাকলো শেষ অবধি। অগত্যা হরিসাধন মাধাকে বলল, মাধা, তুই তাহলে ওই ঘরটা পরিষ্কার করেই দে। বিছানাপত্র তো সব রয়েছেই এমনিতেই। দেখিস তিলকের যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ। মাধা কিছু বলল না, কিন্তু তার মুখ দেখে বুঝতে অসুবিধা হয় না যে সে ভীষণই অবাক হয়ে গিয়েছে। হাঁ করে সে চেয়ে আছে নিজের মনিবের দিকে। হরিসাধন কিভাবে অনুমতি দিয়ে দিল সে কিছুতেই ভেবে পাচ্ছে না। ওদিকে মাধাকে ওই অবস্থায় দেখে ত্রৈলোক্য আবারও অট্টহাস্য করে উঠল। মাথা যে প্রচণ্ড ভয় পেয়েছে সেটা বুঝতে তার আর বাকি থাকলো না। তা মাধাও আজকে রাত্রিটা আমার সঙ্গে ঘরে থাকবে নাকি? কি অসুবিধা নেই তো? ও বাবা, আমি ও ঘরে থাকবো? একে বাবু আমায় মাফ করবেন। এই $1,00,000 দিলেও আমি ও ঘরে রাতে শুতে পারবো না। মাথা তড়িঘড়ি ঘর ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর এসে জানিয়ে গেল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে। ত্রৈলোক্যনাথ চাইলে সেখানে গিয়ে বিশ্রাম নিতে পারে। সূর্য ডুবে গিয়েছে বেশ অনেকক্ষণ। হরিসাধন
বন্ধু ত্রৈলোক্যকে নিয়ে নিজের বাবার ঘরে ঢুকল। ঘরটি বেশ বড়, সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখা। একপাশে দুখানি মখমলি কাপড় বিছানো কৌচ, 4টে নিম কাঠের চেয়ার, একটা প্রকাণ্ড তেরাজ, 2টো বড় বড় শাল কাঠের আলমারি, আর অন্যদিকে একটা সুসজ্জিত খাট, যার উপর একটা দুধ সাদা চাদর পাতা আর সাটিনের মশারি টাঙানো। হরিসাধন ত্রৈলোক্যের হাত ধরে টেনে নিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো। এই যে জানালায় যে লোহার শিকগুলো দেখছিস, এগুলোই সমস্ত অনিষ্টের মূল। কিভাবে? চোর এই শিকগুলোর সাহায্যেই এই ঘরে ঢুকেছিল। যেদিন আমার বাবা মারা যান, তার পরদিন সকালে মাথা এই শিকের ওপর কিছু দাগ দেখেছিল, আর সেটা দেখেই আমি বুঝতে পেরেছি। শিকগুলো তো লোহার, কিভাবে দাগ দেখলি? ধুলোর ওপর আঙুলের ছাপ ছিল। শিকগুলো বেয়েই ওরা উপরে ওঠে। সে না হয় মানলাম, শিক বেয়ে উপরে উঠল, তাই ঘরে ঢুকলো কি করে? মানে অন্য কোনো পথ আছে কি? না, তা নেই, আবার গরাদ ভাঙাও ছিল না। আমি ভালোভাবে দেখেছিলাম। পুলিশরা বলছে ছাদে যে একটা ছোট্ট পথ আছে আলো যাতায়াতের জন্য, সেই দিয়েই চোর ভেতরে ঢুকেছে, কেননা সেখানেও ধুলোর দাগ ছিল। চল তো একবার দেখে আসি। এই বলে ত্রৈলোক্যনাথ হরিসাধনের সঙ্গে ছাদে উঠে এলো। কাঁচ দিয়ে ঢাকা বড় ঘুলঘুলিটা ভালো করে দেখল। মাপটা যতই স্বাভাবিকের থেকে আয়তনে বড় হোক না কেন, কোনো মানুষের পক্ষে এখান থেকে গলে ভেতরে ঢোকা সম্ভব বলে মনে হয় না। কিন্তু মনের কথা মনে রেখে দিল ত্রৈলোক্য। বন্ধুকে আর কিছু বলল না। ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে ওরা দুজনে আবার ফিরে এলো ঘরে। ত্রৈলোক্যনাথ জিজ্ঞাসা করল, আচ্ছা হরি, একটা কথা জিজ্ঞেস করব, তোর কি এখনো সেই ভাং খাওয়ার অভ্যেসটা আছে? ও অভ্যেস আমার সঙ্গেই ছাই হবে রে। প্রায় 17 বছরের অভ্যেস, সহজে কি আর ছাড়া যায় বল? বাবু আসবো? এই জল খাবার এনেছি। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, ভেতরে আয় মাধা। মাধা, এই তিলকের ভাং কোথায়? কিরে তিলক, আজ তোরও একটু চলবে তো? সে খেতে আপত্তি নেই, কিন্তু তুই তো জানিস ও জিনিস আমাকে সহজেই কাবু করে ফেলে, অতটা ঠিক সহ্য করতে পারি না। কিন্তু ঠিক আছে, এতদিন পর এলাম, তুই যখন বলছিস তে একটুখানি খাই না হয়। ত্রৈলোক্যের কথা শুনে ঈষৎ হেসে হরিসাধন মাথার দিকে তাকিয়ে ইশারা করল। মাথাও মনিপের আদেশ বুঝতে পেরে চলে গেল। ফিরল হরিসাধন আর ত্রৈলোক্যের জন্য 2টো বাটি ভর্তি ভাঙের শরবত নিয়ে। জলযোগ শেষ করে ওরা দুজন ভাঙের শরবতটুকু খেয়ে ফেলল। মাথা একটা বড় পাত্র ভর্তি করে ঈষদুষ্ণ জল নিয়ে এলো, আর সেই জল দিয়ে হাত মুখ ধোয়ার আগে ত্রৈলোক্য নিজের বাম হাতের আঙুলে পড়ে থাকা আংটিটা খুলে পাশে রেখে দিল। হরিসাধন এতক্ষণ লক্ষ্য করেনি, হঠাৎ আংটিটার দিকে চোখ পড়তেই তার চোখ যেন কপালে উঠে গেল। আংটিটা ছিল ভীষণ সুন্দর। উজ্জ্বল রঙের পান্না বসানো আংটিটা ভালো করে দেখার জন্য হরিসাধন সেটা হাতে তুলে নিল। ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে বলল, বাহ, এই আংটির পান্নাখানা তো বড়ই সুন্দর, তাই না রে মাধা? এই দেখ, হাতে নিয়ে দেখ। হ্যাঁ বাবু, এ তো খুব সুন্দর, একদম আসল পান্না বাবু, অনেক দাম হবে। ঠিক বলেছ মাথা, পান্নাটা বেশ দামি। তোমার দেখছি রত্ন চেনার বেশ চৌখস চোখ আছে, তা কোথা থেকে শিখলে এই বিদ্যে? আসলে বাবু, আগে যার কাছে কাজ করতেন তিনি ছিলেন খুব বড় রকম জহুরি। সর্বক্ষণ তার সঙ্গে থাকতুম, সব কাজকর্ম দেখতুম, আমার বড় ভরসা করতেন কি না, তাই তিনি শিখিয়ে দিয়েছিলেন এই বিদ্যে। বাহ, তা তুমি ওই হরিসাধনের বাবার সংগ্রহ করা রত্নগুলো কখনো দেখেছিলে নাকি?
হ্যাঁ, অনেকবার দেখেছি। প্রত্যেকটা নামও তো জানতাম আমি। তো ওগুলো কোথাও চোখে পড়লে চিনতে পারবে? বিলক্ষণ পারবো তিলক বাবু, কিন্তু সেসব আর দেখতে পাবো বলে আশা করিনি। আপনি কি ভাবছেন ওইসব দামি দামি পাথরগুলো সামান্য কোনো ছিচকে চড়ে হাতিয়েছে? ওসব পাকা মাথার কাজ বাবু। তাছাড়া ওসব রত্নগুলো বিক্রি করা তো খুব মুশকিল। পাথরগুলো তো আর সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়, তাই না? তা ঠিক বলেছ। তা তোমার কি মনে হয় কে চুরি করেছে? একে বাবু, আমার মনে হয় যারা এসব লাইনে আছে তাদের মধ্যে কেউ পাথরগুলো হাতিয়েছে। বড় মনিবের যা সব মূল্যবান রত্ন ছিল তা বোধ হয় রাজাদের কাছেও নাই। তাই আমার মনে হয় পাথরগুলো নিয়ে বিক্রি করার লোভ নয়, বরং ওই বড় মনিবের মতনই জমিয়ে রাখার জন্যই কেউ পাথরগুলো গায়েব করেছে। তোমার অনুমান মিথ্যে নাও হতে পারে মাথা। তবে সত্যি বলতে কিছু লোক আছে যারা হাগু পিছু কোনো প্রশ্ন না করেই চোরাই মাল কিনে নেয়। তুমি যেমন লোকজনের কথা বলছো, আমি সেরকম কিছু লোকজনকে চিনি। তাদের মধ্যে অন্তত একজন এরকম প্রকৃতির মানুষ তো আছেই। ত্রৈলোক্যের সব কথা মাধা চুপচাপ শুনল, কিন্তু কিছু বলল না। হরিসাধন মাধাকে ভিতরে নিয়ে গিয়ে ঘরের বাকি কাজকর্মগুলো সামলাতে পড়ল। রাত প্রায় 1টা। ভরা পূর্ণিমার চাঁদের আলো যেন চারিদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিঝুম নিস্তব্ধ পরিবেশে মাঝে মধ্যে কেবল প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হরিসাধনের প্রকাণ্ড বাড়িটাকে এই রাতে বড়ই অদ্ভুত দেখাচ্ছে। সারাদিনের পথশ্রমে আজ ত্রৈলোক্যনাথ ভীষণ ক্লান্ত। অলস শরীরে টলমল পায়ে সে ধীরে ধীরে ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ভাঙের শরবতের চোটে তার মাথার ভেতরটা এখন ঝিমঝিম করছে, আর থাকতে না পেরে সে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। গোটা ঘরে তখন কেবল একটাই মোমবাতি জ্বলছে। ত্রৈলোক্য বিছানায় গড়ালো বটে, কিন্তু তার দু চোখে এখনো ঘুম নেই। কোনো একটা অস্বস্তির কারণে সে এপাশ ওপাশ করতে লাগলো। পরক্ষণেই তার কারণটা বুঝল ত্রৈলোক্য। সে ভীষণ ঘামছে, খুব গরম লাগছে তার। মুহূর্তকাল অপেক্ষা করেও বিরক্তিভাবটা না কাটায় সে উঠে গিয়ে দাঁড়ালো কপাট লাগানো জানলার কাছে। জানলার কপাট খুলে তার বাইরের চাঁদোয়া দৃশ্যের দিকে চোখ পড়তেই মনটা জুড়িয়ে গেল তার। এতক্ষণে ফুরফুরে বাতাস ঘরের মধ্যে ঢুকতেই তার ঘামে ভেজা শরীরটা যেন খানিক কেঁপে উঠল। আহ, কি আরাম! ত্রৈলোক্য সেখানে আর না দাঁড়িয়ে পুনরায় বিছানায় এসে শুয়ে পড়ল। অস্বস্তিটা কেটে গেলেও ঘুম যে কেন আসছে না কে জানে। সে আপন মনে চিন্তা করতে লাগলো, হরিসাধন যে কিভাবে চিরকালের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াবে কে জানে। ওর পক্ষে কি এত কষ্ট সহ্য করা সম্ভব হবে? নয় নয় করে তার বিষয় হয়তো প্রচুর, সেগুলো নিমেষে হাতছাড়া হয়ে যাওয়া কতখানি দুঃখের তার আর বলার না। কিন্তু আমি অবাক হচ্ছি এই ভেবে যে কে বা কারা ওর বাবার দামি রত্নগুলো অবলীলায় চুরি করলো। আর পুলিশও বা এত বড় একটা ঘটনার পর মুখে কুলু পেটে বসে আছে কেন? ওদিকে বাইরের থেকে চোর বাড়িতে ঢুকে কাজটা যে সেরে ফেললো তার তো একটা ভিত্তিযোগ্য প্রমাণ দেখলাম না। তাছাড়া বাড়ির ভেতর এই বিশ্বস্ত লোক বলতেই এক মাথা, সে কিনা হরির অত্যন্ত বিশ্বস্ত। এই কাজ করা তো দূর, সে ভাবতেও পারে না। আর দ্বিতীয় জন হচ্ছে ওই বৃদ্ধ মালি, তার পক্ষেও এই কঠিন কাজ করা দুঃসাধ্য।
কখন যে চোখটা লেগে গেছিল বুঝতেই পারিনি। ক্লাস পড়লো কিভাবে? ইঁদুর টিঁদুর আছে নাকি? উফ, আবার কেন গরম লাগছে আমার? এ কি, জানলাটা বন্ধ, কিন্তু আমি তো জানলাটা খানিক আগে খুললাম। বাবা, যাক খুলে আসি জানলাটা এই গরমে। ত্রৈলোক্য বিছানা ছেড়ে উঠে জানালাটা খুলে দিল। পুনরায় চাঁদের আলো এসে এই বিরাট ঘরটার খানিকটা অংশ স্পষ্ট করে দিল। সতর্ক দৃষ্টি দিয়ে সে একবার গোটা ঘরের চারদিকে চোখ বুলিয়ে দিল। দূর, অযথা ভয় পাচ্ছে সে। ঘরে সে তো ছাড়া আর কেউই নেই। আর কিছু চিন্তা ভাবনা না করে সে আবার বিছানায় এসে শুয়ে পড়ল। তোর ততক্ষণে আকাশের বুকে কয়েক খণ্ড কালো মেঘ এসে চাঁদটাকে আবৃত করতেই ঘরটাও যেন বেশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ ত্রৈলোক্য তখনও ঘুমিয়ে পড়েনি। একটা ভীষণ চাপা কোনো আওয়াজে তার দোকান খাড়া হয়ে গেল। ঘরের মধ্যে কেউ কি হেঁটে চলে বেড়াচ্ছে? কিন্তু তা কি করে সম্ভব? ত্রৈলোক্য যে নিজে দরজাখানা ভালোভাবে লাগিয়েছিল। হরিসাধন বলেছিল ঘরে ঢোকার আর দ্বিতীয় কোনো পথও নেই। তাহলে ওই জানলার ওখানে ওটা কিসের ছায়া? মানুষের? বাইরে থেকে আসা সামান্য আলোতে ঘরের জানলার কাজটা খুব হালকাভাবে বোঝা যাচ্ছে। ত্রৈলোক্যের আচমকা নজরে এলো একটা ছায়া মূর্তি। সেখানে যেন ঘুর ঘুর করছে। তখন সে খুব সাহস করে উচ্ছ্বসিত হয়ে ভূত দেখার কথা মজা করে বললেও বাস্তবিকেই এখন তার গলা ভয়ে কাঠ হয়ে গিয়েছে। গলা দিয়ে তার কোনো স্বরই বেরোচ্ছে না। জানলার কাছেই একটা কৌচের উপর ত্রৈলোক্যনাথ নিজের জামা কাপড়ে রেখে বন্ধুর দেওয়া একটা কাপড় পরেছিল। তার জামা কাপড়ের সঙ্গে সেই পান্নার আংটি খানাও রাখা আছে। ত্রৈলোক্যর মনে হলো সেই ছায়ামূর্তি যেন ঝুঁকে পড়ে সেই আংটিটাকেই এক দৃষ্টে পরখ করছে। এবারে আর কোনো সন্দেহই নেই যে ত্রৈলোক্য সত্যি সত্যি একটা দেহমূর্তি দেখছে। কিন্তু তা কি শরীরই না অশরীরই? ত্রৈলোক্য যেন এতক্ষণে পাথরের মতন নিশ্চল হয়ে গিয়েছে। চাঁদ থেকে মেঘের আবরণ খানিক সরিয়ে গিয়েছে। খুব অল্প হলেও জানলার কাজটা আরেকটু দৃশ্যত হলো। ত্রৈলোক্য দেখল সেই ছায়ামূর্তির মাথায় একটা জরির টুপি। হরিসাধনের মুখে সে শুনেছিল তার বাবা নাকি জরির টুপি পরতে খুব পছন্দ করতেন। সবসময় পশ্চিম দেশীয় মানুষদের মতন সাজসজ্জাও করতেন। তাহলে কি ওটা হরির বাবার প্রেতমূর্তি? তিনি তো সব মূল্যবান পাথর সংগ্রহ করতেন, আর তার জন্য কি তিনি আমার পান্নার আংটিটার দিকে অমন করে তাকিয়ে আছেন? এতক্ষণে ত্রৈলোক্যর মনে হলো তার দেহে যেন ষাঁড় ফিরে এসেছে। ভয়টা একটু হলেও কেটেছে। প্রেতমূর্তিটার যদি কোনো রকম অনিষ্ট করার ইচ্ছে থাকতো তাহলে এতক্ষণে সে করে ফেলত। এই ভেবে ত্রৈলোক্য বিছানা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে এলো সেই ছায়ামূর্তির দিকে। কিন্তু পুরোটা তার যাওয়া হলো না। তার আগেই দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও
থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। তিলক, এই তিলক, তিলক শুনতে পাচ্ছিস? তিলক ওঠ, তিলক। ধীরে ধীরে ত্রৈলোক্যের জ্ঞান ফিরছে। তার মনে হলো বহু দূর থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। চৈতন্য পুরোপুরি ফিরতেই সে বুঝল সকাল হয়ে গিয়েছে। বাইরে হরি দরজা পেটাচ্ছে আর তার নাম ধরে ডাকাডাকি করছে। তিলক, এই তিলক। ত্রৈলোক্য কোনো রকমের তড়িঘড়ি মেঝে থেকে উঠে দরজাটা খুলে দিল। দেখল সামনেই হরি দাঁড়িয়ে। তার ভীষণ লজ্জা হলো, কিন্তু মুখে কোনো কথা বলতে পারল না। কিরে ভাই, রাতে ঠিকভাবে ঘুম হয়নি নাকি? বেলা হয়ে গেল, তুই উঠছিস না দেখে আমি ডাকতে এলাম। ত্রৈলোক্যর মাথাটা তখনও ভোঁ ভোঁ করছে। কত রাতে ভাং খাবার পর থেকেই তার এই দুর্দশা। সে মনে মনে ভাবল, ভাঙের ঘরেই হয়তো ভুলভাল দেখেছে, মাথাতেও কেউ তার আঘাত টাঘাত কিছুই করেনি। হঠাৎ করেই হয়তো মাথা ঘুরে সে মেঝেতে সজোরে পড়ে যাওয়াতে ঘাটটা ভয়ানক ব্যথা হয়েছে। কাল রাতে যে ছায়ামূর্তি দেখেছিল সেটা নিজেরই এখন অমূলক মনে হওয়াতে ব্যাপারটা হরিসাধনের থেকে চেপে যাওয়াটাই তার ঠিক মনে হলো। দেখ তিলক, আমার কাছে কিছু লুকোস নে। তোর তোর মুখ চোখ দেখে আমার একদম ভালো লাগছে না, জানিস? আমায় খুলে বল তো, কোনো অসুবিধা হয়নি তো কাল? ভেবেছিলাম তোকে বলবো না, কারণ আমি নিজেই নিশ্চিত না। তবে তুই জোর করছিস বলেই বলছি। আসলে কাল রাত্রে আমি ছাড়াও আমার ঘরে কেউ একটা ছিল। আমি একটা ছায়ামূর্তি দেখেছিলাম। কেউ তো এসেছিল ওই ঘরে। কে আসবে? তাছাড়া কিভাবেই বা আসবে? তুই তো ভেতর থেকে দরজা লাগিয়েই ঘুমিয়েছিলিস। তাহলে সে তো যে রাত্রে তোর বাবার কাছ থেকে পাথরগুলো চুরি যায়, সেদিন দরজা কপার বই সব ছিল, কিন্তু কই, তাও তো কেউ ঘরে ঢুকেছিল। তোরা বলিস বটে, কিন্তু আমার কেন জানি মোটেই বিশ্বাস হয় না। মানলাম মৃত্যুকাল অবধি বাবা রত্নগুলোর শোক কাটাতে পারেননি, তা বলে তার প্রেতাত্মা? না না, এ বড় যুক্তিহীন কথা। যাকে তিলক, আমিও ভাবছি তোর সঙ্গে স্নানটা সেরে নেব। তুই একটু অপেক্ষা কর, আমিও তেলটা মেখে আসি। হরিসাধন চলে যেতেই ত্রৈলোক্য তেলের বাটি নিয়ে ঘরে ঢুকল। কৌচের কাছে গিয়ে দেখল না, আংটিটা যথাস্থানেই আছে। চোর এলে নিশ্চয়ই এটা হাতাতো। ঘরের মধ্যে একটা বাঁধানো আয়নার কাছে গিয়ে সে দাঁড়ালো। নিজের কাঁধে আলতো করে হাত দিতেই ব্যথায় কুঁকিয়ে উঠল সে। বাবারে বাবা, এ তো দাগ পড়ে গিয়েছে। প্রেতাত্মাই যদি হবে তাহলে আমাকে মারবে কেন? হরিকে বললে হয়তো বলবে পড়ে গিয়ে চোটটা লেগেছে। আমার প্রথমে তাই মনে হচ্ছিল, কিন্তু কিন্তু এখন তো ভীষণ খটকা লাগছে। কিছু একটা আরে ওটা কি? বিছানার একেবারে ডান পাশ ঘেঁষে নিচে যেন কি একটা পড়ে রয়েছে। ত্রৈলোক্যর হঠাৎ করে সেই দিকে নজর আসতেই সে এগিয়ে গেল দেখার জন্য। আরে, এই তো সেই চোরের টুপিটা। এটা এখানে। ত্রৈলোক্য টুপিটাকে হাতে তুলে নিল। খটকা লাগছে, কিন্তু এসব কোনো মতেই এখন হরিকে বলা যাবে না।
কোনো প্রমাণ বিনা এমনি এমনি কাউকে সন্দেহ করা অমূলক। তাছাড়া হরি একে অত বিশ্বাস করে, তার কথা হয়তো হেসেই উড়িয়ে দেবে। ত্রৈলোক্যর মাথায় নানা রকম চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। যদি মাথাই কাল রাতে এ ঘরে ঘুরঘুর করছিল, তাহলে সে বন্ধ দরজা সত্ত্বেও ভিতরে ঢুকলো কিভাবে? তবুও ত্রৈলোক্যর একটু একটু করে সন্দেহ বাড়তে থাকলো যে এই বাড়ির চুরি থেকে শুরু করে তাকে ভুল বোঝানো, এই সবের পেছনে মাথায় রয়েছে। কিন্তু সেটা প্রমাণ করবে কি করে? হরিকে কি কথাগুলো একবার বলে দেখব? না, থাক। কোনো কারণে যদি সে আবার উত্তেজিত হয়ে মাথাকে কিছু বলে, তাহলেই তো মাথা সতর্ক হয়ে যাবে। হয়তো চুরি যাওয়া পাথরগুলো ফিরে পাবার পথটা বন্ধ হয়ে যেতে পারে। খুব চালাক সে। না, এখন বরং চুপ করে থাকাই ভালো। যাই, নিচে যাই এখন। বলছি, থেকে জানা রে ভাই। জানি তোর তোর অনেক কাজ। তিলক গোয়েন্দা নামে তো সব চোর ডাকাতি ভয়ে থরথর করে কাঁপে। হ্যাঁ, হ্যাঁ রে, আমি ওই রকমই একটা কাজেই এসেছি। তা আজ রাতেই আমাকে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, তবুও তো এখনো 5-6 ঘন্টা আছিস। এই সময়টুকু আয়েশ করে কাটাবো দুজনে, কি বলিস? আর আজকের মতন কি আর খুশির দিন কপালে জুটবে? এই সময়টুকুতে আর কোনো খারাপ আলোচনা করব না আমরা, সব ভালো গল্প। এই এই কে বাইরে? বাইরে কে দাঁড়িয়ে? আগে বাবু, আমি মাদা। এই আপনাদের তামাকখানি দিতে এলুম। ও, আয়। আচ্ছা, তুই কি সেই পাথরগুলো ভালো করে কোনোদিনও দেখেছিলি? বলিস কি, কতবার দেখেছি। কেন রে? এমনি এমনি সব মিলিয়ে কতগুলো ছিল? 108টা। সবগুলো একদম খাঁটি পাথর ছিল, জানিস? প্রায় কোটি টাকা মূল্য হবে সব। যদিও সবগুলো কেনা নয়, কিছু পৈতৃকও ছিল। আসলে বাবার এই শখটা খানিক বংশানুক্রমিকও বলতে পারি। যদিও ব্যক্তিগতভাবে আমার কখনো ওসব জমানোর অভিপ্রায় হয়নি, তাই হয়তো ঈশ্বর আমার কাছে সেগুলো রাখতেও দিলেন না। হ্যাঁ, যাকে যাক, তুই বরং এখন যা, মাদার সঙ্গে ঘুরে ঘুরে চারপাশটা দেখে আয়, যা। মাথা যখন সেই প্রাসাদ সম বাড়ির প্রতিটি ঘর, দালান, পথ, সিঁড়ি ইত্যাদি দেখাতে দেখাতে ত্রৈলোক্যর সঙ্গে বাগানে এসে দাঁড়ালো, তখন দিন প্রায় শেষের দিকে। ইস, কতকাল ধরে এসব এরকম ভাবে পড়ে আছে মাথা? তা ওই বড়মণি বাবুর আমল থেকেই। উনি বোধহয় সারা জীবন পাথর সংগ্রহতেই মগ্ন ছিলেন, এসবে থেকে খুব একটা নজর দেননি। আচ্ছা মাধা, তুমি তো সব ঘর ঘুরিয়ে দেখালে, কিন্তু কই তোমার ঘরটা তো দেখালে না। আমার ঘর? আমার ঘর তো খুব ছোট বাবু, দেখার মতন তো কিছুই নেই। সে ছোট বড় যাই হোক, এবার এই সব কিছুই যখন দেখলাম, তখন তোমার ঘরটাও দেখি, চলো। আচ্ছা, তোমার মনিব তো বলছিল, এমনকি তুমিও তো ভাবো যে এই পাশের জানলার শিক পেয়ে নাকি চোরেরা উপরে উঠেছিল। তা তোমার জানলা তো এত কাছে, অথচ তুমি কোনো শব্দ পাওনি বা কিছু টের পাওনি কিভাবে? সেই পশ্চিমে থাকতে তো দেখেছিলাম তুমি বড় সজাগ, ভীষণ পাতলা ঘুম তোমার। আমার তো এখনো বেশ মনে আছে, সেই হরির বাড়িতে সেদিন যে রাত কাটালাম, সেদিন বাইরে থেকে কোনো আওয়াজ টাওয়াজ ভেসে আসলে তুমি তো এক চট্টায় ঘুম ভেঙে উঠে বাইরেটা ভালো করে টহল দিয়ে আসতে। আর সেই তুমি থাকতেই কিনা তোমার নাকের ডগা দিয়ে চোর এত কিছু নিয়ে উধাও হয়ে গেল। বাবু, আপনি কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। তখন জোয়ান বয়স ছিল তাই সজাগ ছিলাম, এখন তো মানে আমি তো বেশি কিছু জানি না। আপনি বিশ্বাস করুন, আমি মাদা, আমি যখন থেকে এই ঘরে ঢুকেছি তুমি দেখছি বরাবরই বেশি উসখুস করছো। প্রথমে আমার এই বাড়িতে থাকাটা যে তোমার পছন্দ ছিল না, সেটা কালই বুঝেছিলাম, শুধু ধরতে পারিনি। দেখো মাধা,
আমি যে কাজকর্ম করি তাতে আমাকে কম বেশি সবাইকেই সন্দেহ হচ্ছে দেখতে হয়, কিন্তু তুমি হরির খুব কাছের জন, তাই তোমাকে বাঁকা নজরে দেখার কথা ভাবতেও পারিনি। কিন্তু এই দুদিনে তোমার যা ভাবগতিক, তখন তো তোমাকে ছাড়বো না, ছাড়বো না, এই হাতে কাজ কাউকে আমার বাঁধতে পারবে না, শেষ করে দেবো। নিজের মাথাটাকে লোহার রডের হাত থেকে দ্বিতীয়বার বাঁচানোর সঙ্গে সঙ্গে মাথার চোয়াল লক্ষ্য করে ত্রৈলোক্য চালালো এক সজোরে খুশি। আর্তনাদ করে মাথা ছিটকে পড়ে গেল দূরে, কিন্তু দুর্ভাগ্যবশত তার মধ্যেই সেই লোহার রডের আঘাতটা ত্রৈলোক্যের বাম হাতে নেমে এলো। মাথা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে এলো হরিসাধন। কি হচ্ছে কি এখানে? এই কি তিলক, কি হলো তোর? এই মাথা মাথা আমার হাতটা ভেঙে দিয়েছে। হরিসাধন আর কোনো দ্বিধা করল না, তখন যত তাড়াতাড়ি সম্ভব বুড়ো মালিটাকে পাঠালেন ডাক্তার আনার জন্য। ত্রৈলোক্য একে একে সব কথা হরিসাধনকে বলল। আসুন আসুন ডাক্তারবাবু, আমার এই বন্ধুটার হাতটা একটু দেখবেন। ডাক্তার ত্রৈলোক্যর হাত পরীক্ষা করে দেখে ভালোভাবে বেঁধে দিলেন। কয়েকটা ওষুধপত্র হরিসাধনকে বুঝিয়ে দিলেন। তারপর মাথাকে পরীক্ষা করে তিনি জানালেন, আপনার ওই মাথার অবস্থা খুব একটা ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব একে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। চলি। এসব কি বলছিস? তুই কি পাগল হলি? শরীরের অবস্থা দেখেছিস তোর? এভাবে তুই এখন এখান থেকে যাবার কথা ভাবছিস কিভাবে? না না, আমি তোকে যেতে দেবো না। রাতটা এখানে থাক, একটু সুস্থ হলে যেখানে খুশি যাস। আজ রাতে ত্রৈলোক্যের চলে যাবার কথা ছিল, কিন্তু বন্ধুর কথা সে ফেলতে পারল না। বিশেষত রত্নগুলোকে খুঁজে বের করে হরিসাধনকে দিতে না পারলে তার নিজের মনেও একটা বিরাট অস্বস্তি রয়েই যাবে। এটা তো নিশ্চিত যে মাথা রত্নগুলো বাড়ির কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু যতক্ষণ না সে সুস্থ হচ্ছে ততক্ষণ হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আরে না না, কি যে বলিস হরি, আমি কি শিশু নাকি? সামান্য হাতটা একটু ভেঙেছে, তাতে তো রাত জেগে আমার সঙ্গে থেকে সেবা শুশ্রূষা করার কোনো দরকার নেই। তুই যা, ঘুমো গিয়ে, আমি দরকার হলে অবশ্যই। ত্রৈলোক্যর কাছে সব সময় একটা ছোট ব্যাগে টুকিটাকি জিনিসপত্র থাকে, যেগুলো এইরকম সময়ে তাকে বেশ সাহায্য করে। সেই ব্যাগটা থেকে একটা ছোট লোহার পাত বের করে সে প্রতিটি আসবাবের বন্ধ তালা বেশ কায়দা করে খুলে ফেলল। না, কোথাও তো কিছু পাচ্ছি না, কিন্তু আমি নিশ্চিত প্রথম দিন আমার ঘর পরিষ্কার করতে আসার সময় সেই জিনিসগুলোকে বাধ্য হয়ে অন্য জায়গায় সরিয়ে দেয়। তারপরে রাতে আমাকে ভূতের ভয় দেখায়, যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছেড়ে পালাই। কিন্তু যখন দেখলো যে আমি পরদিনই চলে যাব বলে মনস্থির করেছি, সে তৎক্ষণাৎ আবার স্নানের সময় উপরে এসে আবার রত্নগুলো এই ঘরে কোথাও লুকিয়ে ফেলে। সেই সময় টুপিটা চোখে পড়তেই সে ওটাও নিয়ে চম্পট দেয়। এই ঘর ছাড়া সেগুলো রাখার সুরক্ষিত স্থান তো আর নেই, কেননা ভূতের ভয়ে হোক বা অন্য কোনো কারণে এই ঘরে অন্য কেউ কেন, স্বয়ং হরিসাধনও হয়তো ঢুকবে না। আচ্ছা, এই ঘরে কি কোথাও কোনো গোপন জায়গা থাকলেও থাকতে পারে? অস্বাভাবিক নয়, এত পুরনো বাড়ি যখন, তখন তো থাকতেই পারে। মাথা নিজেও পুরনো লোক, সুতরাং সে এর খোঁজ জানবে না তাও হওয়া সম্ভব নয়। অনেক ভেবেও আপাতত কোনো কিনারা করে উঠতে পারল না ত্রৈলোক্য। এভাবেই একসময় রাত শেষ হয়ে সকাল হলো। হরিসাধন বিছানার ওপর উঠে উপরের চাদর আর লেপ তুলে গদিটা বার করা মাত্রই একটা ছোট কাঠের
বোতাম মতন চোখে পড়ল তার, আর সেইটাই আলতো চাপ দেওয়া মাত্রই ঘর ঘর শব্দ করে একটা বাক্স মতন ডালা খুলে গেল। এ কি, হে আমি কি দেখছি রে তিলক? আমি কি স্বপ্ন দেখছি? বন্ধুর কথা শুনে ত্রৈলোক্য তড়িঘড়ি মুখ বাড়িয়ে তাকালো বিছানার দিকে। দেখতে পেল বাক্স ভর্তি মূল্যবান রত্ন পাথর। ত্রৈলোক্য একে একে সবগুলো পাথর দেখল। 108টাই অক্ষত অবস্থায় আছে। মাদা জানতো একমাত্র এই জায়গায় সে পাথরগুলো রাখলে দ্বিতীয়বার কেউ খুঁজতে আসবে না, আর খুঁজতে আসার কথা চিন্তাও করবে না। হরিসাধন যেন তখনও বিমূঢ়ের মতন বসে আছে। সে এখনো বিশ্বাস করে উঠতে পারছে না যে তাকে আর রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না। বন্ধুর হাতটা ধরে সে হাউ হাউ করে কেঁদে উঠল। তুই তুই যে কেমন করে এত বড় অসম্ভবকে সম্ভব করলি, আমি সত্যি জানি না রে তিলক। তুই স্বয়ং ঈশ্বরের দূত হয়ে এসেছিলিস। মাদার ওপর তোর প্রথম থেকেই সন্দেহ ছিল, আমি বরং তোর কোনো কথায় কান দিইনি। ভাবতাম তুই অমূলক চিন্তা করছিস। আমায় মাফ কর ভাই, আমায় মাফ কর। আরে ছাড় তো, এখন আর এসব কথা কেন? তোর এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল, আর আমি কি তা চেয়ে চেয়ে দেখবো? আমি নিশ্চিত এর মধ্যে 2-4খানা পাথর বেচলেই তোর সব দেনা এমনিতেই শোধ হয়ে যাবে। আর মাথার কথা আর ভাবিস না, ও হাসপাতাল থেকে বাড়িতে ফিরবে বলে আর মনে হয় না। তোর জন্য আমি সব ফিরে পেলাম আবার। শুধু ধন সম্পদ নয়, মান ইজ্জত বাঁচলো আমার শুধু তোর জন্যই। লোকে ঠিকই বলে তিলক গোয়েন্দাকে হারানো কারোর সাধ্য নয়। তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না রে, কখনো না। সে শোধ নাই বা করতে পারিস, আমার একখানা কথা তো রাখতেই পারিস। বল না, তুই যা বলবি সব শুনবো, বল। এবারে একটা বিয়ে করে সংসারী হয়ে যা। এই পরিবার বল, বাড়িঘর তোর বল, আর স্বয়ং তুই বল, এদেরকে গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে ভালো রাখার জন্য একটা বউঠান তো এবার চাই। কি এতদিন তো হলো বিষয় আশয়ে দুরবস্থার জন্য সংসারের কথা ভাবিসনি, কিন্তু এখন তার চিন্তা নেই। বেশ, আমার আপত্তি নেই। তুই বরং তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ, তারপরে আমাকে একটা পাত্রী খুঁজে দে। ততদিন কিন্তু আমি তোকে কোথাও যেতে দেবো না। কি মনে থাকবে তো? আমিও ভাবছি আমার ওপরওয়ালাকে চিঠি লিখে ছুটিটা বাড়িয়েই নেব, কারণ তোকে সংসারী না করে আর কোথাও যাচ্ছি না। কি বুঝলি? শুনলেন আজকের গল্প দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা মানিকচোর অবলম্বনে ত্রৈলোক্য। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সাংখ্য। গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভাষান্তরে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।